তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো যে ইতিমধ্যে জীববিজ্ঞান প্রথম পত্র সম্পূর্ণ হয়ে গেছে সিলেবাস। আমরা এখন এর বিষয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমি প্রথম অধ্যায় আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়। আমাদের দ্বিতীয় অধ্যায় আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায়ের টপিকসের শিরোনাম হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন, কোষ কিভাবে বিভাজিত হবে সেটি আমরা আলোচনা করব। চ্যাপ্টার আমরা সিলেক্ট করে দিব, পুরো বই হয়তো হবে না, চ্যাপ্টার আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, হ্যাঁ পরে কথা বলে, হ্যাঁ আগে কিছুক্ষণ পড়াশোনা করি তারপরে তোমরা কথা বলবে। তাহলে প্রথমে আমরা জানবো কোষ বিভাজন। যে বিভাজন প্রক্রিয়া জীবকোষের মাধ্যমে কি হয়? জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষের সৃষ্টি হয়, তাকে বলা হয় কোষ বিভাজন। যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় কোষ বিভাজন। এই কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ। তোমরা জানো যে পৃথিবীতে একসময় কোনো ধরনের প্রাণের অস্তিত্ব ছিল না। প্রাণের অস্তিত্ব ছিল না। যে মহাবিস্ফোরণ বা বিজ্ঞান তত্ত্বের মাধ্যমে পৃথিবী নামক যে গ্রহটা সৃষ্টি হয়েছে, সেই গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। তখন বাতাসে বিভিন্ন ধরনের বায়বীয় পদার্থগুলো বিদ্যমান ছিল, যেমন নাইট্রোজেন ছিল, কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল। এই ধরনের পদার্থগুলো পরস্পরের মাধ্যমে ক্রিয়া বিক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়া তৈরি হলো, পানি তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। আবার এদের মধ্যে ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন। তারপর সেখান থেকে প্রাণের আবির্ভাব ঘটছে, এভাবে এককোষী জীবের উদ্ভব ঘটছে। তারপর বারবার বিভাজনের মাধ্যমে সেটা একটা বহুকোষী জীবে পরিণত হয়েছে। তাহলে এই কোষ বিভাজন জীবজগতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই কোষ বিভাজনের মাধ্যমে যেমন একটা ছোট কোষ বা একটা বীজ কিংবা একটা জাইগোট থেকে একটা বিশাল বট গাছের সৃষ্টি হয়, তেমনি কোষ বিভাজনের মাধ্যমে আবার উদ্ভিদগুলো কি হয় বা প্রাণী কিংবা বিভিন্ন জীব মোটা হয়, লম্বা হয়, জীব থেকে জীবের সৃষ্টি হয়। তাহলে কোষ বিভাজন অত্যাবশ্যক একটি প্রক্রিয়া। কোষ বিভাজন, আমি আবার বলছি, যে প্রক্রিয়া জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। অপত্য কোষ হচ্ছে কোষ বিভাজনে যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য কোষ। কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ। আর যে কোষটি বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ। যে কোষটি বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে তিনি সামুদ্রিক স্যালামান্ডারে প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তার মানে এই না যে পূর্বে কোষ বিভাজন ছিল না, পূর্বে কোষ বিভাজন অবশ্যই বিদ্যমান ছিল, কিন্তু বিষয়টি দৃষ্টিগোচর আছে যখন বিজ্ঞানী এই ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডারে সেটি লক্ষ্য করেন। বিজ্ঞানী রুডলফ হির্সাও বলেন যে পূর্বতর কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে, অর্থাৎ কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে। কোষ বিভাজনের প্রকারভেদ। জীবজগতে তিন ধরনের কোষ বিভাজন সাধারণত দেখা যায়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মেইসিস। এদের মধ্যে অ্যামাইটোসিসকে তোমার প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, অপরদিকে মাইটোসিস এবং মেইসিসকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। এখন অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায়। সরাসরি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি কোষ তৈরি করে। এই কারণে অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। অপরদিকে মাইটোসিস এবং মিওসিসকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। কারণ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমে একটা জটিল পরিবর্তনের মাধ্যমে বা জটিল প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, যার জন্য মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। তাহলে এখন আমরা আলোচনা করব মাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে বলা হয় অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া সরাসরি বিভক্ত হয়ে দুটি কোষ তৈরি করে, তাকে বলা হয় অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। সাধারণত এককোষী জীবদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করা যায়। ব্যাকটেরিয়া, এমিবা ইত্যাদি জীবে এই ধরনের কোষ বিভাজন বিদ্যমান।
হেমাটোসিস কোষ বিভাজনের ছবিটা তোমরা দেখো। দেখো, হেমাটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এই কোষ বিভাজন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়েছে। এই ক্ষেত্রে প্রথমে মাতৃকোষের নিউক্লিয়াসটি একটি লম্বা আকৃতি ধারণ করে। মাতৃকোষের নিউক্লিয়াস একটি লম্বা আকৃতি ধারণ করে থাকে এবং দুই প্রান্তের দিকে একটু কেমন হয়, একটু প্রশস্ত হয়। অপরদিকে ঠিক এই সময়ে কোষের সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীর সহ মাঝের দিকে চেপে যেতে থাকে এবং দুই প্রান্ত প্রশস্ত হয়, ফলে মাঝ বরাবর একটা খাঁজের সৃষ্টি হয়। তার মানে কোষ প্রাচীর মাঝ বরাবর একটা খাঁজের সৃষ্টি করে। প্রথমে নিউক্লিয়াসের খাঁজের সৃষ্টি হচ্ছে, পরে সাইটোপ্লাজম সহ কোষ প্রাচীরের খাঁজের সৃষ্টি হচ্ছে। এমতো অবস্থায় একে দেখলে মনে হবে যেন এটি ডাম্বেলের মতো আকৃতি। ধীরে ধীরে নিউক্লিয়াসটি আরো লম্বা হতে থাকবে এবং উপরের দিকে এবং নিচের দিকে বেশি প্রশস্ত হবে, মাঝ বরাবর একেবারে সংকুচিত হতে থাকবে। ঠিক কোষ প্রাচীর সহ সাইটোপ্লাজমও এইভাবে ভিতরের দিকে সংকুচিত হতে থাকবে এবং দুই প্রান্ত প্রশস্ত হতে থাকবে। এক সময় দেখা যাবে যে নিউক্লিয়াসের মাঝামাঝি পর্দা সৃষ্টি হয়ে নিউক্লিয়াস দুটি আলাদা হয়ে গেছে। ঠিক তেমনি কোষ প্রাচীরও একেবারে মাঝামাঝি জায়গায় প্রবেশ করার মাধ্যমে কোষ প্রাচীর কি হয়ে যাবে, মাঝামাঝি প্রবেশ করে একে অপরের সাথে মিলে গিয়ে আলাদা হয়ে যাবে। এভাবে একটা থেকে দুইটি কোষ তৈরি হয়। তাহলে হেমাটোসিস কোষ বিভাজনে আমরা দেখলাম যে একটি মাতৃকোষের প্রথমে নিউক্লিয়াস লম্বা আকৃতি ধারণ করবে, মাঝ বরাবর খাঁজের সৃষ্টি করবে, তখনও সাইটোপ্লাজম সহ কোষ প্রাচীরও মাঝ দিকে কি হবে, খাঁজ সৃষ্টি হবে এবং একসময় প্রথমে নিউক্লিয়াসের মাঝামাঝি পর্দা সৃষ্টি আলাদা হয়ে যাবে, তারপরে কোষ প্রাচীরের মাঝে পর্দা সৃষ্টি আলাদা হয়ে যাবে। এইভাবে একটি থেকে দুটি কোষ তৈরি হয়। তাহলে একটা মাতৃকোষ থেকে কোন ধরনের এখানে জটিল পরিবর্তন ছাড়াই দুটি অপত্য কোষ তৈরি হয়েছে। এই ধরনের কোষ বিভাজন হচ্ছে কি হেমাটোসিস কোষ বিভাজন। হেমাটোসিস কোষ বিভাজনের সংগঠিত হয় কিসের মাধ্যমে? যে সমস্ত এককোষী জীব রয়েছে তাদের ক্ষেত্রে হেমাটোসিস কোষ বিভাজন সংগঠিত হয়। তোমরা জানো যে কিছু ব্যাকটেরিয়া আছে, ইকুলাই, এমিবা ইত্যাদিতে হেমাটোসিস কোষ বিভাজন লক্ষ্য করা যায়। হেমাটোসিস কোষ বিভাজনের তাৎপর্যটা কি? বিজ্ঞানী স্টার্সবার্গার 1892 সালে তিনি বলেন যে হেমাটোসিস কোষ বিভাজন হতে জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতির উদ্ভব ঘটেছে। হেমাটোসিস কোষ বিভাজন হতে জটিল ও উন্নত কোষ পদ্ধতির উৎপত্তি ঘটেছে। কোন কোন এককোষী জীবের বংশবৃদ্ধি হেমাটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্ভব হয়। তাহলে হেমাটোসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য, একটি হচ্ছে বিজ্ঞানী স্টার্সবার্গার বলেন যে হেমাটোসিস কোষ বিভাজন থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতি উৎপত্তি হয়েছে এবং কোন কোন এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে হেমাটোসিস একমাত্র ফলপ্রসূ প্রক্রিয়া। এবার আসো মাইটোসিস বা সমীকরণী কোষ বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এখানে আমরা দুইটা জিনিস জানবো মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। একটা আমাদের জানতে হবে যে নিউক্লিয়াসের মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দুইটি ঘটনা লক্ষ্য করা যাবে। নিউক্লিয়াসের বিভাজন আগে ঘটবে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়েছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে সাইটোকাইনেসিস। হেমাটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ে একবার বিভাজিত হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। আটা সংখ্যা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি দেহকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয়, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। বিজ্ঞানী স্লাইকার সর্বপ্রথম মাইটোসিস কোষ বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে অভিহিত করেন। পরবর্তীতে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং এই কোষ বিভাজনকে মাইটোসিস নাম প্রদান করে থাকেন। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সাধারণত কি হবে, একটা যে লম্বা হবে, মোটা হবে, অর্থাৎ উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ বৃদ্ধি পাবে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তোমরা জানো যে মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয় মাইটোসিস কোষ বিভাজনকে। এখন কোন বলা হয়, এটা পরীক্ষায় 2 নম্বরের জন্য আসবে। দেখো, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তাহলে প্রথমে তোমরা যে কাজটি করবে, এর সংজ্ঞা প্রদান করবে।
কমপক্ষে 3 থেকে 4টি লাইন তোমাকে লিখতে হবে এই প্রশ্নের অ্যান্সারের জন্য। প্রথমে তুমি বলবা যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবারে বিভাজিত হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। এই ক্ষেত্রে অপত্য কোষের আকার আকৃতি আর মাতৃকোষের আকার আকৃতি একই এবং সমগুণ সম্পন্ন হয়, এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। তাই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। আমি আবার বলছি, প্রথমে সংজ্ঞা দিবা যে কোষ বিভাজনে একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। এই ক্ষেত্রে যে অপত্য কোষগুলো তৈরি হয় সে অপত্য কোষগুলো মাতৃকোষের সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন হয়। অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, যার জন্য মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণে কোষ বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। এবার দেখো মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বী ভাবে তথা অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বী ভাবে তথা অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে থাকে। কাজেই দুটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকে। অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের 5টি বৈশিষ্ট্য তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে আমি বলছি, 1 নম্বর হচ্ছে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বী ভাবে তথা অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিডে পরিণত হয়। প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে থাকে। কাজেই দুটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকে। অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। অপত্য কোষের আকার আকৃতি মাতৃকোষের আকার আকৃতির সমান হয়। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের, দেখো কোষ চক্র এবং ইন্টারফেজ। কোষ চক্র ও ইন্টারফেজ। একটি কোষ বৃদ্ধি এর বিভাজন, কোষ তৈরি হবে, তার বৃদ্ধি ঘটবে এবং কি হবে? পরবর্তীতে বিভাজন হবে। এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষ চক্র। একটা কোষ প্রথমে তৈরি হবে, তারপরে তার বৃদ্ধি করবে এবং এর বিভাজন করবে। এই 3টি কাজ সাধারণত পর্যায়ক্রমিক ভাবে সম্পন্ন হয়, বারবার সম্পন্ন হয়। এইটাকে একত্রে বলা হচ্ছে কোষ চক্র। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক সর্বপ্রথম কোষ চক্রের প্রস্তাব করেন। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক সর্বপ্রথম কোষ চক্রের প্রস্তাব করেন। এই চক্রটি বারবার কিন্তু ঘটতেই থাকে, অর্থাৎ অনবরত ভাবে কোষ চক্র জীবদেহের ভিতরে সংঘটিত হয়ে থাকে। তোমরা জানো যে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। কতটি কোষ থাকে? 100 ট্রিলিয়ন কোষ থাকে। কোষ চক্রের দুটি প্রধান ধাপ রয়েছে। কয়টা ধাপ রয়েছে? দুটি প্রধান। কোষ চক্রের দুটি প্রধান ধাপ রয়েছে। এখানে একটাকে বলা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ, আর একটা হচ্ছে ইন্টারফেজ। কোষের বিভাজনকে বলা হয় এম ফেজ বা মাইটোসিস ফেজ। কোষের বিভাজনকে বলা হয় এম ফেজ বা মাইটোসিস ফেজ। দুটি এম ফেজ এর মধ্যবর্তী অবস্থাকে বলা হয় ইন্টারফেজ। তাহলে কোষের বিভাজনকে বলা হয়েছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। অপরদিকে দুটি এম ফেজ এর মধ্যবর্তী অবস্থাকে বলা হয় ইন্টারফেজ। এই দুটি দশা পর্যায়ক্রমিকভাবে পরপর এসে কোষ চক্র সম্পন্ন করে থাকে। কোষ চক্রের মোট সময়ের মধ্যে প্রায় 90 থেকে 95% সময় ব্যয় হয় ইন্টারফেজ দশায়। কোষ চক্রের মোট সময়ের প্রায় 90 থেকে 95% সময় ব্যয় হয় ইন্টারফেজ দশায়। অপরদিকে মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয় মাইটোটিক ফেজ বা মাইটোসিস দশায় ব্যয় হয়ে থাকে। সাধারণত একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয়। কোষ চক্র সাধারণত একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর রয়েছে যেগুলো বাহ্যিক উদ্দীপনা প্রদান করে থাকে। বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর রয়েছে যেগুলো কি করে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে থাকে। অপরদিকে সিডিকে নামক একটা যৌগ রয়েছে, সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সেটি কি করে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে থাকে। তাহলে কিছু হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর যারা কি করে বাহ্যিকভাবে কোষকে উদ্দীপনা প্রদান করে থাকে। অপরদিকে সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক একটি যৌগ রয়েছে যেটি কি করে কোষকে বিভাজনের জন্য অভ্যন্তরীণভাবে উদ্দীপনা প্রদান করে থাকে। এখন এই উদ্দীপনা প্রদানের জন্য, অর্থাৎ কোষকে বিভাজিত হওয়ার জন্য কোষকে কি করতে হবে? কতগুলো
প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোষ বিভাজিত হওয়ার পূর্বে কোষকে কতগুলো প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই প্রস্তুতি গ্রহণ পর্যায়ে হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস পর্যায়টা হচ্ছে বেশ দীর্ঘ। একটা কোষ পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ভর করে এই ইন্টারফেস পর্যায়ের উপরে। কারণ ইন্টারফেস পর্যায়ে নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়। ইন্টারফেস পর্যায়ে একটি কোষের নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়, যার জন্য এই অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এই অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় কি? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। এম ফেজ বা মাইটোটিক ফেজ সুসম্পন্ন করতেও এ ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় ইন্টারফেস দশায়। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন সুনির্দিষ্টভাবে বা সুচারুভাবে সম্পন্ন করার জন্য সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হয় ইন্টারফেস দশায়, যার জন্য একটি কোষ চক্রের মোট সময়ের প্রায় 90 থেকে 95% সময় ব্যয় হয় কোথায়? এই ইন্টারফেস দশায় ব্যয় হয়। এখন শুরুতে আমি বলছি যে ইন্টারফেস দশা হচ্ছে বেশ দীর্ঘ এবং এই পর্যায়ে কোষ বিভাজনের সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করে, যার জন্য ইন্টারফেস পর্যায়কে তোমরা জানো 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। ইন্টারফেস পর্যায়কে 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। G1 দশা, G2 দশা আর হচ্ছে কি S দশা। G1 দশা বা গ্যাপ 1, তারপর হচ্ছে G2 দশা সিনথেসিস দশা, আর হচ্ছে G2 দশা বা গ্যাপ 2। G1 দশায় কি ঘটবে? একটি কোষ পরবর্তীতে কোষ বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত গ্রহণ করবে G1 দশায়। একটি কোষ পরবর্তী কোষ বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত গ্রহণ করবে এই G1 দশায় বা গ্যাপ 1 দশায়। এই পর্যায়ে সাইক্লিন নামক একটি যৌগ তৈরি হবে, যেটি কি করে সিডিকে এর সাথে সংযুক্ত হবে। সিডিকে এর সাথে সংযুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়াকে ত্বরান্বিত এবং নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া আরো বেশ কিছু ধরনের প্রোটিন, আরএনএ এবং ডিএনএ সিনথেসিসের জন্য প্রয়োজনীয় উপাদান এইখানে তৈরি হবে। তাহলে G1 দশায় কি তৈরি হচ্ছে? একটি কোষ পরবর্তী বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য এখানে সাইক্লিন নামক একটা যৌগ তৈরি হচ্ছে, যেটি সিডিকে এর সাথে সংযুক্ত হয়ে কোষ বিভাজন প্রক্রিয়াকে ত্বরান্বিত এবং নিয়ন্ত্রণ করে থাকবে। এই পর্যায়ে বেশ কিছু প্রয়োজনীয় প্রোটিন, আরএনএ বা ডিএনএ এগুলো রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি হয়। এবার আসো S2 দশা বা সিনথেসিস দশা। ডিএনএ অনুসূত্রের এইখানে রেপ্লিকেশন ঘটে এই দশায়। এখন দেখো ডিএনএ এর অবস্থানটা কোথায়? আমরা মূলত আলোচনা করতে হচ্ছে কোষ বিভাজন। তাহলে আমাদের কোষ সম্পর্কে জানতে হবে। কোষ, দেখো কোষের ভিতরে আমরা জানি যে কি থাকে? একটা গোলাকার নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার মতো কতগুলো অঙ্গাণু থাকে, যেটাকে বলা হয় কি? ক্রোমোজোম বলা হয়। এই ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ। এখন এই ডিএনএ কে যদি বিভক্ত না হয়, অর্থাৎ কোষ বিভাজনের জন্য প্রথমে কি হতে হবে? ডিএনএ কে বিভক্ত হতে হবে, অর্থাৎ ডিএনএ কে রেপ্লিকেশন করতে হবে। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি ডিএনএ কি হয়? অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি থেকে দুইটি ডিএনএ উৎপন্ন করে, সেটি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন কিংবা প্রতিলিপন। কাজেই প্রথম শর্ত হচ্ছে যে ডিএনএ কে বিভাজিত হতে হবে বা ডিএনএ রেপ্লিকেশন করতে হবে। তারপরে ক্রোমোজোমের রেপ্লিকেশন ঘটবে, এরপরে নিউক্লিয়াসের ঘটবে, তারপরে কোষের ঘটবে। তাহলে একটি কোষ বিভাজনের যে প্রধান পূর্ব শর্ত হচ্ছে তার ডিএনএ কে বিভক্ত হতে হবে। কাজেই আমাদের এই ইন্টারফেস পর্যায়ের S দশায় বা সিনথেসিস দশায় ডিএনএ এর রেপ্লিকেশন ঘটবে। এখানে কোষ চক্রের প্রায় 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয় এই ধাপে। কোষ চক্রের প্রায় 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয় এই S দশা থেকে। এবার আসো G2 দশা বা গ্যাপ 2। মাইক্রোটিবিউল পদার্থ সংশ্লেষ করে যা স্পিন্ডল তন্তু তৈরি করে থাকে। মাইক্রোটিবিউল পদার্থ সংশ্লেষ করে যা কি করে? স্পিন্ডল তন্তু তৈরি করে থাকে। সেন্ট্রোসোম বিভাজিত হয়, প্রয়োজনীয় এটিপি তৈরি হয়। তোমরা জানো যে এটিপি হচ্ছে কি? শক্তি একক। আমরা যে খাবারগুলো গ্রহণ করে থাকি বা যে সরকারজাত খাদ্যগুলো আছে, সেগুলো যখন কোষ উপযোগী অবস্থায় পরিণত হয় তখন কোষের ভিতরে এখানে শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে এগুলো জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিকে এটিপি একক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কোষ বিভাজনের জন্য যে এটিপি আছে সেটা G2 দশায় উৎপন্ন হয়। এখানে এমপিএফ তৈরি হয়। এমপিএফ নামক উপাদান তৈরি হয়। এমপিএফ ম্যাচুরেটিং প্রমোটিং ফ্যাক্টর। এমপিএফ হচ্ছে ম্যাচুরেটিং প্রমোটিং ফ্যাক্টর নামক এক ধরনের উপাদান তৈরি হয়, যেটি কোষ বিভাজনে সার্বিকভাবে সহায়তা করে থাকে। এখানে 10 থেকে 20 ভাগ সময় ব্যয় হয়।
10 থেকে 20 ভাগ সময় ব্যয় হয়। তাহলে একটি কোষ কতটুকু সম্পূর্ণভাবে সুসম্পূর্ণ কোষ বিভাজন সংঘটিত হবে কিনা তা নির্ভর করছে ইন্টারফেস দশার উপর। কারণ ইন্টারফেস দশায় একটি কোষ বিভাজনের জন্য যাবতীয় উপাদানগুলো তৈরি হচ্ছে। দেখো কি কি তাৎপর্য ইন্টারফেসের। এখানে তাৎপর্য হচ্ছে যে কোষ বিভাজন সুসম্পূর্ণভাবে সংগঠিত হবে কিনা তা নির্ভর করবে ইন্টারফেজের উপর। এই সময়ে নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন সংঘটিত হয়, যার জন্য এই অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। প্রয়োজনীয় প্রোটিন তৈরি হয়, আরএনএ তৈরি হয়, ডিএনএ রেপ্লিকেশন উপাদান তৈরি হয়, ডিএনএ রেপ্লিকেশন ঘটে বা ডিএনএ বিভাজিত হয়, মাইক্রোটিবিউলস তৈরি হয় যা কি ঘটে স্পিন্ডল তন্ত্র গঠন করে থাকে। তোমরা জানো যে মাইটোসিস কোষ বিভাজনের প্রো মেটাফেজ পর্যায়ে কতগুলো দ্বিমেরুযুক্ত কি হয় স্পিন্ডল তন্ত্র তৈরি হয়। সেই স্পিন্ডল তন্ত্র যেটা তৈরি হয়ে থাকে সেই মাইক্রোটিবিউলস তৈরি হচ্ছে কোথায় ইন্টারফেজ দশায় তৈরি হচ্ছে। ইন্টারফেজের G2 দশায় তৈরি হচ্ছে। কাজেই ইন্টারফেজ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য অবশ্যই জরুরি, এবং এই প্রক্রিয়া না থাকলে ইন্টারফেজ দশা মাইটোসিস কোষ বিভাজন সুসম্পূর্ণভাবে সম্পন্ন হবে না। এবার আসো এম ফেজ। তাহলে এখন আমরা আলোচনা করলাম ইন্টারফেজ, এবার আসো এম ফেজ অর্থাৎ মাইটোসিস ফেজ। এক্ষেত্রে একটা কোষ চক্রে প্রায় 5 থেকে 10% সময় এই এম ফেজে ব্যয় হয় বা মাইটোসিস ধাপে ব্যয় হয়। এই মাইটোসিস ফেজ সাধারণত দুটি প্রক্রিয়া সংঘটিত হবে, একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটি হচ্ছে কি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। অপরদিকে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। প্রথমে কি ঘটবে, এখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে অর্থাৎ ক্যারিওকাইনেসিস ঘটবে। এই প্রক্রিয়াটি একটু জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। বেশ কয়েকটি ধাপের মাধ্যমে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। অপরদিকে সাইটোপ্লাজম বা সাইটোকাইনেসিস সেটা খুবই দ্রুততার সাথে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হওয়ার পরে এটি সংঘটিত হয়ে থাকে। দেখো ইন্টারফেজ এবং এম ফেজের মধ্যে পার্থক্য কি দেখো। ইন্টারফেজ দশায় প্রথমে আসলে একটা কোষ বিভাজিত হবে কিনা তার সমগ্র প্রস্তুতি গ্রহণ করে থাকে, আর এম ফেজ দশায় তার প্রস্তুতিটা কি করে থাকে বাস্তবায়ন করে থাকে। ইন্টারফেজ দশায় আরএনএ এবং ডিএনএ, বিশেষ করে ডিএনএ রেপ্লিকেশন সংঘটিত হয়। অপরদিকে কোষ চক্রে এম ফেজ দশায় কিন্তু ডিএনএ তোমার কি হবে না, রেপ্লিকেশন ঘটবে না। তাহলে সমগ্র ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াটিকে আমরা 5টি ধাপে বিভক্ত করছি। এগুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টি ধাপের মাধ্যমে কি হবে মাইটোসিস কোষ বিভাজন ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া সংঘটিত হবে, দেন সাইটোকাইনেসিস ঘটবে। প্রথমে আসো প্রোফেজ। দেখো প্রোফেজ, কোষ বিভাজন যখন সংঘটিত হবে তখন কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হবে, প্রোফেজ পর্যায়ে আকারে বড় হবে। প্রোফেজ এখানে কিন্তু দুটি কথা। প্রো শব্দের অর্থ আদি বা প্রাক, আর ফেজ মানে হচ্ছে দশা। কাজে প্রোফেজ হচ্ছে কি প্রাক দশা, অর্থাৎ এটি হচ্ছে কোষ বিভাজনের বা মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ, যার জন্য এর নাম প্রদান করা হচ্ছে কি প্রোফেজ। এটি সংগঠিত হতে একটু সময়ের প্রয়োজন, অর্থাৎ এটি একটু দীর্ঘ সময় নেবে। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে। নিউক্লিয়াসে বিশেষ করে ক্রোমোজোমগুলোতে জল বিয়োজন ঘটবে, যার ফলে ক্রোমোজোমগুলো এখানে সংকুচিত হবে, খাটো এবং মোটা হতে থাকবে, স্পষ্ট থেকে স্পষ্টর দৃশ্যমান হবে, তোমার রঞ্জক পদার্থ ধারণ করতে থাকবে। এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপ ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপ কি হবে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকবে। এই পর্যায়ে শেষের দিকে প্রতিটি ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিডগুলো বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমাটিড তৈরি করবে। তাহলে প্রোফেজ পর্যায়ে কি ঘটছে, এখানে নিউক্লিয়াস আকারে বড় হচ্ছে। নিউক্লিয়াস বিশেষ করে ক্রোমোজোমগুলোর জল বিয়োজন সংঘটিত হয়, ফলে ক্রোমোজোমগুলোতে কেমন দেখা যাবে, খাটো, মোটা, স্পষ্ট থেকে
স্পষ্ট হতে থাকে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এখানে সিডি কে সক্রিয় হবে এবং সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিডগুলো বিভক্ত দুটি পৃথক ক্রোমাটিড তৈরি করবে। এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিয়ার এনভেলাপ এবং নিউক্লিয় নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকবে। এখানে নিউক্লিয়ার এনভেলাপ আছে, তোমরা দেখো বাইরের যে অংশটা দেখা যাচ্ছে, বড় করে যে বর্ডার দেওয়া আছে সেটা হচ্ছে কোষ প্রাচীর, এবং ভিতরে যে গোলাকার একদম করে দেওয়া আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন। আর ভিতরে যে সুতার মতো অংশগুলা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ক্রোমোজোম, এবং একেবারে গোলাকার যে স্পষ্ট ঘন অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি নিউক্লিওলাস, সেটা হচ্ছে নিউক্লিওলাস। কাজেই এই ধাপের শেষে পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে প্রোমেটাফেজ। দেখো, প্রো শব্দের অর্থ প্রাক, মেটা শব্দের অর্থ মধ্য, আর ফেজ শব্দের অর্থ হচ্ছে ধাপ। তাহলে প্রো শব্দের অর্থ হচ্ছে প্রাক, মেটা মানে মধ্য, আর ফেজ মানে হচ্ছে ধাপ। এবার আমরা প্রোমেটাফেজের চিত্রটা দেখছি। দেখো প্রোমেটাফেজ, বাম পাশে যে উদ্ভিদ কোষ আছে, প্রাণী কোষ দরকার নাই, তোমরা পরীক্ষার মধ্যে শুধুমাত্র উদ্ভিদ কোষে আঁকাবা। এখানে উদ্ভিদ কোষ না লিখে শুধু লিখবা যে চিত্র প্রোমেটাফেজ। এখানে দেখো এই ধাপে কতগুলো দু মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, দু মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে। এই স্পিন্ডল যন্ত্রের আঘাতের কারণে কি হয়ে যাবে, নিউক্লিয়ার এনভেলাপ এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকবে। এই স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো রয়েছে সেই তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, উপরে এবং নিচে এই দুই অংশটাকে বলা হচ্ছে মেরু, আর মাঝ বরাবর যে অংশ সেটাকে বলা হচ্ছে কি বিষুবীয় অঞ্চল। এই সময় ক্রোমোজোম গুলো কি হতে থাকবে, তার বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকবে, ফলে এখানে ক্রোমোজোম গুলোর মধ্যে একটি আন্দোলন দেখা যাবে বা আন্দোলিত হবে, একে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে এই পর্যায়ে ক্রোমোজোম গুলো কি হবে, মাঝ বরাবর বা বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকবে, ফলে ক্রোমোজোমের ভিতরে একটা আন্দোলন দেখা যাবে, একে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। দেখো, ক্রোমোজোম গুলো এই স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকে, একে বলা হয় ট্রাকশন তন্তু। তাহলে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় ট্রাকশন তন্তু বলা হয়। এ পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলের দিকে অবস্থান করতে থাকবে এবং নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকবে। এবার আসো মেটাফেজ পর্যায়ে। হ্যাঁ, মেটাফেজ। দেখো, মেটাফেজ পর্যায়ে বাম পাশে উদ্ভিদ কোষ, এখানে দেখো যে এখানে ক্রোমোজোম গুলো একেবারে মাঝ বরাবর তথা বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে, ক্রোমোজোম গুলো মাঝ বরাবর তথা বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করতেছে। এই ক্রোমোজোম গুলো যখন বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এটাকে বলা হয় মেটাকাইনেসিস। ক্রোমোজোম গুলোর বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করাকে বলা হয় মেটাকাইনেসিস। এই পর্যায়ে ক্রোমোজোম গুলোতে সবচেয়ে বেশি কয়েলিং বা কন্ডেন্সিং ঘটবে, অর্থাৎ ক্রোমোজোম গুলো আরো বেশি মোটা, খাটো এবং স্পষ্ট হবে। এই পর্যায়ে সবচেয়ে বেশি দৃষ্টিগোচর হবে বা স্পষ্টভাবে দেখা যাবে, কারণ সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যাবে এই মেটাফেজ পর্যায়ে। এই পর্যায়ের শেষের দিকে কি ঘটবে, ক্রোমোজোম গুলোর সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে, ক্রোমোজোম গুলোর কি হবে, সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়ে যাবে। তাহলে মেটাফেজ দশায় কোষের ক্রোমোজোম গুলো একেবারে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে, এই অবস্থাকে বলা হয় মেটাকাইনেসিস। ক্রোমোজোম গুলোর অধিক পরিমাণে কোয়েলিং বা কন্ডেন্সিং ঘটবে, অর্থাৎ ক্রোমোজোম গুলো বেশি মোটা, খাটো এবং স্পষ্ট হবে। এই পর্যায়ের শেষের দিকে ক্রোমোজোম গুলোতে কি ঘটবে, মারক তুমি কিছু করতেছ, এ পর্যায়ে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার বিভক্ত হতে থাকবে, নিউক্লিয়ার এনভেলাপ এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাবে। এবার হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে। এ পর্যায়ে অ্যানাফেজ, অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি, আর ফেজ শব্দের অর্থ হচ্ছে ধাপ, তাহলে অ্যানাফেজ শব্দের অর্থ হচ্ছে কি গতি পর্যায়ে।
কারণ এর পর্যায়ে যে অপত্য ক্রোমোজোমগুলো তৈরি হবে সেগুলোকে কি করবে, বিষুবী অঞ্চল থেকে মেরু দিকে চলতে শুরু করবে। তাহলে অ্যানাফেজ পর্যায়ে যে অপত্য ক্রোমোজোমগুলো তৈরি হয়েছিল সেই অপত্য ক্রোমোজোমগুলো তার বিষুবী অঞ্চল থেকে দুই বিপরীত মেরু দিকে চলতে আরম্ভ করবে। এই সময় ক্রোমাটিডগুলো বিভক্ত হয়ে অপত্য ক্রোমাটিডে পরিণত হবে। ফলে যে অপত্য ক্রোমোজোমগুলো তৈরি হয়েছিল সেই অপত্য ক্রোমোজোমগুলো বিষুবী অঞ্চল থেকে তার দুই বিপরীত মেরু দিকে অগ্রসর হতে থাকবে। এই সময় এদের চলনে সেন্ট্রোমিয়ার থাকবে অগ্রগামী মেরুমুখী দিকে, অপরদিকে বাহুগুলো থাকবে অনুমুখী পশ্চাৎ দিকে থাকবে। এখানে তাহলে সেন্ট্রোমিয়ার থাকছে অগ্রগামী অর্থাৎ মেরুর দিকে, এবং বাহুগুলি থাকছে হচ্ছে পশ্চাৎমুখী অর্থাৎ বিষুবী অঞ্চল দিকে মুখ করে থাকছে। এইভাবে অপত্য ক্রোমোজোমগুলো মেরু থেকে দুই বিপরীত প্রান্তের দিকে, বিষুবী অঞ্চল থেকে দুই বিপরীত প্রান্তের দিকে চলে যাবে। এখানে ক্রোমোজোমের অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কারণে এদের যে আকার আকৃতি দেখা যাবে সাধারণত চার ধরনের আকার আকৃতি দেখা যায়: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী অপত্য ক্রোমোজোম গুলাকে এখানে চার আকৃতিতে দেখা যায়। সেগুলো হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। যখন অপত্য ক্রোমোজোম গুলো ভি আকৃতি ধারণ করবে তখন এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। যখন একটি এল আকৃতি ধারণ করবে তখন এটা সাবমেটাসেন্ট্রিক। যে আকৃতি যখন দেখা যাবে তখন বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক, এবং আই আকৃতির হলে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে ক্রোমোজোম গুলো এই পর্যায়ে শেষের দিকে একদম দুই বিপরীত মেরু দিকে চলে যাবে। এবার হচ্ছে টেলোফেজ। দেখে টেলোফেজ এই ক্ষেত্রে কোষের ক্রোমোজোম গুলো, অপত্য ক্রোমোজোম গুলো একেবারে দুই বিপরীত মেরু দিকে অবস্থান করে। ক্রোমোজোম গুলোতে জল যোজন ঘটে, তার ফলে ক্রোমোজোম গুলো সুতার মতো চিকন পাতলা হতে থাকে, অদৃশ্য হতে থাকে, এবং এখানে নিউক্লিয়ার এনভেলাপ তৈরি হয় এবং নিউক্লিওলাস তৈরি হয়। তাহলে টেলোফেজ পর্যায়ে কি হচ্ছে, যে ক্রোমোজোম গুলো একেবারে দুই বিপরীত মেরুতে অবস্থান করতেছে, ক্রোমোজোম গুলোতে জলযোজন শুরু হয়েছে এবং ক্রোমোজোম গুলো কি হচ্ছে, সংকুচিত সরু সুতার আকৃতি ধারণ করতেছে, ক্রোমোজোম গুলো অদৃশ্য হতে থাকে, নিউক্লিয়ার এনভেলাপ আগমন ঘটে এবং নিউক্লিওলাস তৈরি হয়। আর ক্রোমোজোম এখানে যে স্পিন্ডল যন্ত্রগুলো ছিল সেই স্পিন্ডলগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। এইভাবে টেলোফেজ পর্যায়ে সমাপ্তি হওয়ার মাধ্যমে ক্যারিওকাইনেসিস পর্যায় সম্পন্ন হয়। তাহলে আমরা দেখলাম যে কোষ বিভাজনের মাধ্যমে প্রথমে ক্যারিওকাইনেসিস ঘটে, সেই ক্যারিওকাইনেসিস পাঁচটি ভাবে সম্পন্ন হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এরপরে আসবে সাইটোপ্লাজম বা সাইটোকাইনেসিস ঘটবে। সাইটোকাইনেসিস ঘটার মাধ্যমে সাইটোপ্লাজম বিভাজন সংঘটিত হবে এবং একটি কোষ বিভাজিত হওয়ার মাধ্যমে দুটি কোষ তৈরি হবে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব সাইটোকাইনেসিস এবং এর গুরুত্ব আলোচনা করব।